অসাধারণ একটি গল্প যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঘোর লাগা জ্বর সারিয়ে যখন আমার ঘুম ভাঙে তখন বেলা প্রায় 11টা বাজে। শরীর ভীষণ দুর্বল। চোখ মেলেই সবার আগে আমি রিদিকে দেখতে পেলাম। পাশে বসেছিল মেয়েটা। আমার চোখ মেলে তাকাতেই দেখে বইটা বন্ধ করে কপালে হাত রাখলো। আদুরে স্বরে বলল, গুড মর্নিং আপু। আমি তেতো মৃদু হেসে বললাম, গুড মর্নিং বাচ্চা। আজ স্কুলে যাসনি? বন্ধ ছিল আজ। তোমার শরীরটা এখন কেমন? ভালো। জ্বর বাঁধালে কিভাবে? বৃষ্টিতে ভিজেছিলে? ভেরি ব্যাড। গতকাল আমাদের বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিল। আমরা যখন আসি তখন ভাইয়াও তোমাকে নিয়ে বাসায় এসেছে মানে? আমি কোথায় ছিলাম? ডাক্তারের কাছে। ভাইয়াই তো তোমাকে নিয়ে গিয়েছিল, মনে নেই? আচ্ছা বাদ দাও, এখন উঠে ফ্রেশ হয়ে আসো। আমি আম্মুর কাছে যাচ্ছি। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। রিধি চলে যাওয়ার পর গতকাল রাতের কথা মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু বিশেষ কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করে ব্রেনের ওপর চাপ দিতেই ইচ্ছে করছিল না। তাই ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে গেলাম ওয়াশরুমে। চোখে মুখে পানি দেওয়ার পর অনেকটাই ভালো লাগছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি চাচিমণি প্লেটে করে খাবার নিয়ে এসেছে, সাথে স্যুপও আছে। জ্বরের মুখে খাবার দেখে শরীরটা গুলিয়ে উঠেছে সাথে সাথে, কিন্তু চাচিমণির চোখ রাঙানির ভয়ে অল্প হলেও কিছুটা খেতে হয়েছে আমাকে। খাইয়ে দাইয়ে আবার শুয়ে দিয়ে চাচিমণি চলে গেছে। কিন্তু এখন আর আমার শুয়ে থাকতে ইচ্ছে করছে না। একটু হাঁটতে পারলে ভালো লাগতো। ছাদেই যাবো কিনা বুঝতে পারছি না। বেলা তো দুপুর এখন, রোদও থাকবে বেশ। তাই ইচ্ছেটাকে আপাতত সময়ের জন্য গিলে নিলাম। বালিশের পাশ থেকে ফোন নিয়ে দেখি মিতা আর সায়রা অনেকগুলো কল করেছিল ফোনে। সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি। মেসেঞ্জার গ্রুপে ঢুকে দেখি বেশ কয়েকটা গালিও দিয়েছে আজকে ক্লাসে না যাওয়ার জন্য। আমি শুধু লিখলাম আমার জ্বর, তাই যেতে পারিনি। এরপর কিছুক্ষণ নিউজফিড স্ক্রল করেও স্বস্তি পাচ্ছিলাম না। এক কথায় আমার কোনো কিছুই ভালো লাগছিল না। রিদি রুমে এলো এখন দুটো টি শার্ট নিয়ে। আরে টি শার্ট সুন্দর তো, বললাম আমি। রিদি খুশি হয়ে বলল, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালোই লাগছে। তাহলে তুমি একটা নাও। কোনটা নেবে? কালো আর অ্যাশ কালারের মধ্যে। আমি কালো টি শার্টটি হাতে নিলাম। বললাম, সাইজে তো অনেক লম্বা হবে মনে হচ্ছে রে। সমস্যা নাই, ইন করে পরবা। আমি মাথা দুলিয়ে বললাম, আইডিয়া ভালো। আমার মন ভালো করার একটা ভালো দিক হচ্ছে কোনো এক নতুন জামা কিংবা সুন্দর কোনো জামা পরলে সাজুগুজু করলে মন ভালো হয়ে যায়। যদিও ওই রকম সিরিয়াস টাইপ মন খারাপ আমার কখনো হয়নি, আর হবে বা কেন? আমার তো এখন কোনো কিছু কমতি নেই। না চাইতেই আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন। এসবের জন্য শুকরিয়া আদায় করেই আমি কুল পাই না? মাঝে মাঝে অবশ্য রাহাত ভাইয়ের কথায় খারাপ ব্যবহারে কিছুটা হলেও খারাপ লাগে, তবে গায়ে লাগে না। কারণ ছোটবেলা থেকে আমি তার খারাপ ও কাঠখোট্টা ব্যবহারের সাথে অভ্যস্ত। কিছু ক্ষত অবশ্য রয়েও গেছেই, তাতে বা কি? জীবন তো আর থেমে থাকে না। তাছাড়া জীবনের কাউকে কখনো ভালোবাসিনি, ভালো লাগেনি, ছ্যাঁকাও খাইনি। তাহলে আমার কেন এমন সিরিয়াস মন খারাপ হবে কখনো? দুর্বল মনকে ভালো করতে গোসল করে আজই টি শার্টটি পরে ফেললাম। প্যান্টের সাথে ইন করার পর খারাপ লাগছে না। দুপুরে খাওয়ার পর শরীরটাও ভালো লাগছিল। তাই বিকেলে নিজের প্রিয় ডায়েরি আর ফোন নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে চেয়ারে বসতেই আকাশের নাম্বার থেকে কল এলো। ফোনের সময় দেখলাম কলেজ ছুটি হয়ে গেছে। কল রিসিভ করে আমি বললাম, হ্যাঁ দোস্ত বল। আমি জীবন। ফোনের অপর প্রান্তে জীবন আছে জানার পর কিছু সময়ের হলেও থমকালাম। কান থেকে ফোন সরিয়ে সামনে এনে দেখলাম কার নাম্বার থেকে কলটা এসেছে। আকাশ দিয়েই তো সেভ করা। শুনতে পাচ্ছ? হ্যালো। জীবনের কণ্ঠ শুনে বললাম, বলো, শুনতে পাচ্ছি। আকাশের নাম্বার থেকে যে কল দিলে? আকাশ কোথায়? আমার পাশে আছে। আমার নাম্বার থেকে কল দিলে যদি না ধরো, তাই ওর ফোন থেকে দিয়েছি। জীবনের কথা সত্য, তবুও গলা চড়িয়ে বললাম, না তা কেন? অবশ্য রিসিভ করতাম, করতে না প্রিয়তা। এর আগেও একদিন আমি তোমাকে 25টা কল 36টা মেসেজ করেছিলাম। তুমি কেন রেসপন্স করনি? চোর ধরা পড়লে যেমন হয়, আমার অবস্থা এখন তেমন। তাই দ্রুত প্রসঙ্গ বদলে বললাম, যাই হোক, কী অবস্থা এখন? ক্লাস শেষ? হ্যাঁ। তুমি আজ আসোনি, তাই আকাশকে তোমার কথা জিজ্ঞেস করছিলাম। বলল তোমার নাকি জ্বর। আর বলো না, কাল শখ করে একটু বৃষ্টিতে ভিজেছিলাম, তাই এখন শোকে মরতেছি। এখন কি জ্বর কমছে? আলহামদুলিল্লাহ। কাল থেকে ক্লাসে আসবো ইনশাল্লাহ। কথা বলতে বলতেই পকেটে হাত দিয়ে পেছনে তাকিয়ে দেখি রাহাত তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন।
এভাবে তাকানোর মায়াটা কি বুঝতে পারছি না। আমি জীবনের থেকে বিদায় নিয়ে কল কেটে দিলাম। রাহাত ভাই 2 কদম সামনে এগিয়ে আস্তে আস্তে বললেন, জ্বর সারতে না সারতেই ডানপিটে আচরণ শুরু হয়ে গেছে। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কি করেছি? এই অবস্থায় সাদে এসেছো কেন? জ্বর এখন নেই। রাহাত ভাই 2 হাত বগল দাবা করে দাঁড়িয়ে দাঁত কিরমির করছে। আমার পা থেকে মাথা পর্যন্ত পরক্ষরে বললেন, জ্বরের কথা বলিনি, তোমার ড্রেসের কথা বলছি। এসব কি পরে ছাদে এসেছো? আমি নিজেও একবার নিজেকে দেখে নিয়ে বললাম, কেন আপনি দেখতে পাচ্ছেন না? টি শার্ট আর প্যান্ট। দেখতে পাচ্ছি বলে তো বলতেছি। কত বিশ্রী লাগছে জানো? আমি দাঁত কটমট করে বললাম, না জানি না, আর জানতেও চাই না। ভালো কিছু জানার আগ্রহ তো তোমার কোনো কালেই ছিল না। পায়ের সাথে প্যান্টটি টাইট ফিটিং হয়ে লেগে আছে, তারপরে আবার টি শার্ট পরেই ইন করি। শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। পাশের ছাদ থেকে যে ছেলেগুলো হাঁ করে তাকিয়ে আছে, দেখছো সেটা? আমি আর চোখে একবার পাশের ছাদে তাকালাম। 4-5টা ছেলে প্রায়ই ছাদে আসে বিকেলে, আড্ডা দেয়, গান গায়। আবার রুমের জানলা থেকেও ওদের দেখা যায়। রাহাত ভাইয়ের দিকে তাকালাম। তিনি তখনও ক্ষিপ্ত আমার ওপর। নিজের দোষটা আংশিক হলেও বুঝতে পেরেছি বিধায় তড়িঘড়ি করে টি শার্টের ইন খুলে বললাম, হয়েছে এখন শান্তি? তিনি কিছু বললেন না। আমি নিজেকে দেখে বললাম, দেখেন টি শার্টটা কত লম্বা, ইন করা ছাড়া কেমন আলখাল্লার মতো লাগছে। নট ব্যাড, আগের থেকে বেটার লাগছে, আর আলখাল্লার মতোই লাগবে, বিকজ এটা আমার টি শার্ট, আমার সাইজের, তোমার না। এতক্ষণ যা হয়েছে হয়েছে। রাগ কথা শোনানো পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু শেষে সেই এমন ঝটকার জন্য অপেক্ষায় ছিলাম না। একটু ভীরু দৃষ্টিতে রাহাত ভাইকে পরখ করে দেখলাম তার তির্যক দৃষ্টি আমার মুখের দিকেই নিবদ্ধ। চোরা দৃষ্টিতে আমি এদিক ওদিক তাকাচ্ছি। হৃদু কত বড় বেমানিটাই না করলো আমার সাথে। শেষমেশ কিনা আমি রাহাত ভাইয়ের টি শার্ট পরে আলখাল্লা সেজে তার সামনে দাঁড়িয়ে আছি। রাহাত ভাই হয়তো এখনও কিছু কঠিন কঠিন কথা শোনাবে আমাকে। আমি যদি বলি হৃদিটি শার্টটি এনে দিয়েছে এবং আমিও ভেবেছিলাম ওরই টি শার্ট, তাহলে হয়তো তিনি বিশ্বাস করবেন না। তাছাড়া হৃদি তার আপন বোন, একটা কেন 10টা টি শার্ট নিলেও তার গায়ে লাগবে না। কিন্তু আমার বিষয়টা সম্পূর্ণই আলাদা। আমি তার আপন বোন না, কাছেরও কেউ না। তিনি আবার আমাকে সহ্যও করতে পারেন না। এখন আমি কোনো কঠিন কথা শোনার মতো অবস্থায় নেই, বিধায় আগে বললাম, দয়া করে এখন ওলটপালট কোনো কথা শোনায়েন না। তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। আমি বললাম, জানেন তো, কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। আঘাত এক সময় সয়ে গেলেও ক্ষত কখনো মুছে যায় না। আর আপনি আমায় আঘাত দিয়ে কথা বলতে ভীষণ দক্ষ একজন মানুষ। রাহাত ভাই প্রত্যুত্তরে আমার কিছুটা সামনে এগিয়ে এলেন। আমাকে ভীষণ রকম অবাক করে দিয়ে তিনি আমার মাথায় হাত রাখলেন। আমি থরথর করে কাঁপছি। এই যেন এক অদ্ভুত অলীক কল্পনা। বুঝো হওয়ার পর থেকে কখনো এতটা মমতা, মায়া, সহানুভূতি তার মধ্যে আমার জন্য দেখিনি। মাথা থেকে হাত সরিয়ে আমার চোখের সামনে আনলেন। একটা ছোট্ট পাতা হয়তো আমার মাথাতেই উড়ে এসে পড়ছিল। পাতাটি বাতাসে উড়িয়ে দিয়ে তিনি বললেন, কথার ক্ষত মুছে যায় না বলেই হয়তো মানুষ কিছু মানুষকে মনে রাখে, কেউ আঘাত দিয়ে আর কেউ নীরবে পাশে থেকে। চলবে। নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।